তাহলে এবার আমরা এটা জেনে গেলাম ইন্টেলেকচুয়াল কজ। এই ইন্টেলেকচুয়াল কজটা বহুত ইম্পর্টেন্ট। তো ইন্টেলেকচুয়াল কজের মধ্যে কি হয়েছিল কি আমাদের জানার জন্য আগে এটা আমরা জেনে নিই যে ইন্টেলেকচুয়াল কজটা কি। ইন্টেলেকচুয়াল কজ মানে হচ্ছে বুদ্ধিজীবীরা এটা মধ্যে পার্টিসিপেট। বুদ্ধিজীবীরা কোথা থেকে এসেছিল? এর আগে তো বুদ্ধিজীবী কখনো হতো না। বুদ্ধিজীবীরা এলো এই জন্যে যে আপনারা থার্ড স্টেট যখন দেখেছিলেন, থার্ড স্টেটের মধ্যে কি ছিল? ছোট বিজনেসম্যান, বড় বিজনেসম্যান, যারা ক্লার্ক ছিল, যারা আর্টিস্ট ছিল বা সেই সময় ওই সময়টা লুই 15-এর সময় একটা ওখানে একটা কালচারাল ডেভেলপমেন্ট হয়েছিল ফ্রান্সে। তো এই জন্য আপনারা দেখতে পাবেন যে ফ্রান্সে আর্টিস্টরা খুব ভালো, পেন্টার ভালো, সব ফ্রান্সের হয়। কেন? তখন ওদের ওখানে তখন সবার আগে এই আর্টিস্টিক বা এই পুরো কালচারাল একটা রেভলিউশন ওখানে অলরেডি হয়ে গেছিল। তখন লোকেরা খুবই এবং এই যে বড় বড় বিজনেস, আমি যেটা আগে বললাম কি আমেরিকাতে ফ্রান্সের কলোনি অলরেডি ছিল এবং শিল্প বিপ্লব শুরু হয়ে গেছিল। তার মানে আপনারা বুঝতে পারছেন কি শিল্প বিপ্লব হয়ে গেছিল, মানে ফ্যাক্টরি ছোটখাটো ফ্যাক্টরি লাগানো হতো। এবার ফ্রান্সের লোকেরা আমেরিকাতে ওদের কলোনি ছিল, তাহলে ফ্রান্সের লোকেরা কিছু লোক আমেরিকাতে যেত। তো ফ্রান্সের যে জিনিসগুলো তৈরি হতো সেগুলোকে ইংল্যান্ডে আমেরিকাতে বিক্রি হতো বা আমেরিকা থেকে র মেটেরিয়াল ফ্রান্সে আসতো। আর স্লেভরাও আবার আমেরিকা থেকে আসতো। তার মানে আমেরিকা যাওয়া আসাটা ফ্রান্সের লোকেদের হয়ে গেছিল। আর যেহেতু কলোনি ওদের অলরেডি স্টার্ট হয়ে গেছে, ওদের আফ্রিকাতে একটা কলোনি ছিল বা অন্যান্য জায়গায় ছোট ছোট জায়গায় যে কলোনি, ফ্রান্সের লোকেরা ট্রাভেল করা শুরু করে দিয়েছিল। এবার যখন একটা মানুষ, যখন আমরা বলি না কি বেড়াতে যাবে, অনেক জায়গায় ঘুরবে, এতে তোমার জ্ঞান বাড়বে। জ্ঞান কি বাড়বে? এটাই তো বাড়ে। যদি আমি অন্য জায়গায় গেলাম, ওখানকার জিনিস দেখলাম, ওখানকার কিছু দেখলাম, ওখানকার লোক কি আছে, ওখানকার সমাজ কিরকম আছে, ওরা কিভাবে ভাবছে, কিভাবে খাচ্ছে, এই জন্য তো লোকের চায়। তো এই ফ্রান্সের লোকেরা যখন আমেরিকা যাওয়া, অন্যান্য কলোনিতে যখন যাওয়া শুরু করলো এবং ইংল্যান্ডে ততক্ষণ অলরেডি কনস্টিটিউশনাল মনার্কি অলরেডি হয়ে গেছে, ওদের ওখানে গভর্নমেন্ট অলরেডি তৈরি হয়ে গেছে। তো এই সব ব্যাপারগুলো ওদের মাথার মধ্যে, এবং সেই সময় যাদের কাছে টাকা হলো, মনে করুন এবার যখন টাকা হয় তখন কি হয়, এর আগে শুধু যারা ক্লার্কি বা রাজার যে বা নোবেল যারা জমিদাররা ছিল তাদেরই বাচ্চারা পড়াশোনা করতো। কিন্তু এখন যখন এই যে এই থার্ড স্টেটের যে লোকগুলো আছে, যে মিডিল ক্লাসগুলো, যাদের কাছে টাকা এসে গেছে, এবার তাদের বাচ্চারাও পড়াশোনা করছে। এবার তাদের পড়াশোনা করার পর কি হয়, আর যেহেতু ট্রাভেলও করছে, এতে ওদের মস্তিষ্কটা মানে ওদের চেতনাটা জাগ্রত হয় এবং লোকের ভালো মন্দ ভাবাটা শিখে যায়, কথা বলতে শিখে যায়, মানে কোনো কিছু বিরোধ করতে শিখে যায়। তো এই যখন এই যে এই বুদ্ধিজীবীরা যারা ছিল, তারা তখন কি করলো, তখন অলরেডি প্রিন্ট মিডিয়া এসে গেছে, ইনভেনশন হয়ে গেছে। এবার ওখানে তখন খবর কাগজ বেরোনো শুরু হয়ে গেছে। এবার খবর কাগজ যখনই বেরোচ্ছে, লোকে খবর কাগজ পড়ছে। খবর কাগজের মধ্যে যারা রাইটার ছিল, যারা ছিল, তারা সব রাইটার, তারা সব আর কি আর্টিকেল লিখছে। এবার যখন আর্টিকেল লেখা হচ্ছে, লোকে যখন পড়ছে, তখন কি হবে, পড়তে পড়তে লোক জানছে কি হ্যাঁ, তাও তো। এবার যারা জানে না তারা ঠিক আছে, কিন্তু যখন লোক জানতে পারছে যে হ্যাঁ সব মানুষদের, ওরা কি করতো, ইন্টেলেকচুয়ালরা সব থেকে আগে এই ধারণাটাকে ভাঙলো কি চার্চের লোকেরা আর রাজারা, মানে অনেকে এই কথা বলেছিল যে রাজা কেন রাজত্ব করবে, আর বাদবাকি যারা নোবেল আছে তারা বলতে যে আমরা জন্মগতভাবেই আমরা বড়, জন্মগতভাবেই আমরা এই পৃথিবীতে ভোগ করার জন্য এসেছি। আর রাজাকে বলা হতো, চার্চের লোকেরা রাজাকেও মানে সবাইকারকে বোঝাতো, কেন কি ধর্মীয় ব্যাপার, লোক মানুষরা চার্চে যেত, তখন চার্চের লোকেরা ফাদাররা বা অন্যরা ওরা সব বলতো কি না, ভগবান এই রাজাদেরকে বানিয়ে এনেছে আমাদের উপর রাজত্ব করার জন্য। কিন্তু এই জিনিস আমি জানি না, কিন্তু এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পারছেন। তাহলে ব্যাপারটা এইভাবে করার পর যখন লোকের মধ্যে বলে কেন, আমরা তো তখন ওইখানে যারা বুদ্ধিজীবীরা ছিল তখন বই লিখলো, অনেকে বই লিখলো, খবর কাগজে বেরোলো। এবং ওই সময় কি হলো, ওই সময় লোকের কাছে আমি একটা জিনিস বলে দিই, এই যে লোকেরা যারা বই লিখলো, হ্যাঁ, যারা সেই সময় অলরেডি ওখানে সেলুন ক্লাব তৈরি হওয়া শুরু হয়ে গেছিল। লোকে সারাদিন কাজ করার পর সন্ধ্যেবেলা লোকে ক্লাবে যেত, ক্লাবে গিয়ে ওরা ওখানে বসতো। একটা ছবি দেখতে পাচ্ছেন যে সবাই ওখানে বসে আছে আর একজন খবর কাগজ পড়ছে আর সবাই শুনছে। তার মানে সন্ধ্যেবেলা ক্লাবে পাবে লোকে গিয়ে মদ খাচ্ছে, ড্রিঙ্কস করছে, এবং সেইখানে গিয়ে মানে যে যারা শিক্ষিত লোক তারা কিছু বলছে এবং সবাই মিলে শুনছে। তাহলে শুনতে 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 ওদের মধ্যেও একটা মানে জাগ্রতিটা এসে গেছে
কি হ্যাঁ না এটা ঠিক বলছে কি যে মানুষরা জন্মেছে সবার অধিকার আছে বাঁচার এবং সবাই সমান। হ্যাঁ, এই পৃথিবীতে যারাই এসছে তাদের সবার বাঁচার অধিকার আছে, সবাই এক, ইকুয়ালিটি, লিবার্টি, ডেমোক্রেসি, এইসব ব্যাপারে কথা বলা শুরু হয়ে গেল। তখন লোকের মধ্যে একটা জাগৃতি এলো, ওদের তখন মাথাটা খুললো। এবার কি হলো, ওদের মধ্যে তিনখানা লোকের, আমি যারা রাইটার ছিল তাদের কথাগুলো, এই রাইটারদের কথাগুলো খুব মানে ফরাসি বিপ্লবে খুব কাজে লাগলো এবং আজকে পর্যন্ত লাগে। তার মধ্যে একজন হচ্ছে দ্য রোল অফ দ্য ফিলোসফি। এটা হচ্ছে এবার মনে করুন কি জন লকার যেটা বলেছিলেন কি টু ট্রিটিস অফ গভর্নমেন্ট বলে, এটা হচ্ছে বইটার নাম, ঠিক আছে, এটা হচ্ছে বইটার নাম। তো এখানে সব ডিভাইন, সবাইকে অ্যাবসলিউট রাইট দিতে হবে, হ্যাঁ, তার উপর উনি বলেছিলেন। এবার মনে করুন কি জন জ্যাক উনি যেটা লিখেছিলেন বইটা টু সোশ্যাল কন্ট্রাক্ট, ঠিক আছে, তার মানে ইকুয়ালিটি, ডেমোক্রেটিক গভর্নমেন্ট, ইকুয়াল ভোটিং রাইট। হ্যাঁ, ভোটিং রাইট তখন তো ছিল, তখন কেউ ভোট দিতে পারতো না, তখন সবাইকে জন্য ভোট দেওয়ার অধিকার হয়। এবং তারপর যেটা সব থেকে মানে আমার মনে হয় এটা সব থেকে বড়, মন্টেস্কিউ এটা লিখেছেন দ্য স্পিরিট অফ ল। এই মন্টেস্কিউর এই বইটা মানে অনেক মানে এখনো পর্যন্ত আমরা এটা কাজে লাগাই। ইনি স্পিরিট অফ ল বলেছিলেন কি যে ক্ষমতা আছে, ক্ষমতাকে কেন্দ্রিক মানে আগে কি ছিল, রাজতন্ত্র ছিল, রাজাকে কেন্দ্র করে ক্ষমতাটা ছিল। ইনি যেটা এটা লিখেছে কি ক্ষমতার বিকেন্দ্রীকরণ মানে ডিসেন্ট্রালাইজ করার জন্য। তো ডিভিশন অফ পাওয়ার, এবং পাওয়ারটা কিভাবে ডিভিশন হবে সেটা হচ্ছে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ এন্ড জুডিশিয়াল। ব্যাপারটা বুঝতে পারছেন? আমাদেরও দেশ চারটে পিলারের, আমাদের সংবিধান চারটে পিলারের উপর আছে। কি চতুর্থটা কি, ফোর্থটা কি, মিডিয়া, বাক স্বাধীনতা, তাই না? তো এই জিনিসটা এখনো চলে আসছে। তো এই কাজগুলো হওয়ার পর যখন লোকেদের মধ্যে এই ব্যাপারগুলো যখন জানতে পারলো, লোকে যখন চিন্তা ভাবনা করলো, তারপরে এই বিপ্লবটা আস্তে আস্তে যেটা হওয়া দরকার ছিল সেটা এইখান থেকে বেশিরভাগ ক্ষেত্রে এই সন্ধেবেলা যে ক্লাবের মধ্যে যে ক্লাব পাব অনেকগুলো ক্লাব খুঁজিয়ে গেল, খবর কাগজ বেরোলো, লোকে এই যে ইন্টেলেকচুয়াল ব্যাপারটা এটা সারা মানুষের মনের মধ্যে গেঁথে গেল। এবং এটা মানে আগুনে ঘি দেওয়ার কাজটা এই ইন্টেলেকচুয়াল কজগুলোই করেছে, যাতে মানুষের মস্তিষ্কের বিকাশ হলো, চিন্তার বিকাশ হলো, নিজের ব্যাপারে, নিজের ভালো মন্দ ভাবার ব্যাপারে এবং ভবিষ্যতে মানে কোনটা ভালো কোনটা মন্দ এই ব্যাপারে জ্ঞানটা এবং চিন্তা ভাবনাটা এই কজের উপরে এসেছিল। তাই আমি এই কজটাকেও আপনাদের সামনে রেখে দিলাম। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে আমরা এখন পর্যন্ত যেটা পড়লাম সেটা হচ্ছে ফরাসি বিপ্লব কি, ফরাসি বিপ্লবের গুরুত্ব কি, ওটা কবে হয়েছিল, বিপ্লবের কারণটা কি, তার মধ্যে একটা রাজনৈতিক যে কারণ ছিল, তার মধ্যে আমরা লুই 14কে পড়লাম। উনি একটা মহান রাজা ছিলেন, ফ্রান্সের বুকে একটা মহান রাজা, এবং ওয়ার্ল্ড হিস্ট্রিতে উনি খুব একটা বিরাট রাজা হিসাবে ওনাকে গণ্য করা হয়। উনি খুব স্বৈরতান্ত্রিক ছিলেন, উনি অটোক্রেট ছিলেন, কিন্তু ওনার বহুত ক্ষমতা ছিল এবং খুব শক্তিশালী রাজা ছিলেন। কিন্তু সেই সময় উনি অনেকগুলো যুদ্ধতে পার্টিসিপেট করেন এবং প্যালেস অফ ভার্সাইল বানান, তাতে কি রাজকোষ কমে যায়। যখন লুই 15 এলেন তখন উনি 7 ইয়ার্স অফ ওয়ার করলেন, যে 7 ইয়ার্স অফ ওয়ারটা ইংল্যান্ডের সঙ্গে ফ্রান্স হেরে যায় এবং আমেরিকাকে সাহায্য করতে গিয়ে আরো টাকা লোন নিয়ে তারপরে ওখানে দিয়ে, তাই জন্য রাজকোষটা কমে গিয়ে লোন দিতে গিয়েও ওরা হিমশিম এমন এটাও হয়েছিল কি লুই 16 সময় যখন যত টাকা রাজ্যের যে মানে আমদানি মানে ইনকাম হতো মানে রাজ্যের জন্য যে ট্যাক্স নিয়ে আসতো তার মোর দেন 50% ওরা মানে সুদ দিতেই চলে যেত, এরকম, যেটা আজকে পাকিস্তানের অবস্থা। হ্যাঁ, তো সেরকম একটা অবস্থা, মানে খুব বাজে অবস্থা ছিল। এটা রাজনৈতিক পরিস্থিতি। তখন যখন সামাজিক পরিস্থিতি পড়লাম, তো তিনখানা স্টেট ছিল, ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট, থার্ড স্টেট। ফার্স্ট স্টেটের মধ্যে ক্লার্জিরা থাকতো, বিশপ ও চার্চের লোকেরা থাকতো। সেকেন্ড স্টেট নোবেলরা থাকতো, নোবেলদের মধ্যে যারা জমিদার, বড় জমিদার, ছোট জমিদার, যাদের কাছে 25% জমি ছিল, 4% লোক ছিল। তারপর থার্ড স্টেট ছিল, থার্ড স্টেটের মধ্যে সব মানে তার বাদবাকি সবাই যারা ছিল, তাদের মধ্যে বেশিরভাগই গরিব মানুষরা ছিল, তাদের মধ্যে কিছু আর্টিস্টরা, কিছু বড় বিজনেস, কিছু
ছোট বিজনেসম্যানও ওরা ছিল, ইন্টেলেকচুয়াল লোক ছিল, শিক্ষক ছিল, এবং এদেরকে আবার এই যে মিডল ক্লাস লোকগুলো, এদেরকে বুর্জুয়াসি বলা হতো, যেটা আমাদের আজকাল অনেক সময় বামপন্থী আন্দোলনে আপনি দেখবেন বুর্জুয়া বলা হয়। ওটা বুর্জুয়াসি, ওটা একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, সেটাকে এরা এখানে নিয়ে এসে বুর্জুয়া বলে চেঁচায়। হ্যাঁ, কিন্তু ওরা তো খেটে খুটেই তো টাকাটা পেয়েছিল, তো ওদেরকে গালাগালি দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, ওরা একটা মিডিল ক্লাস যারা এই আন্দোলনের মধ্যে খুব সহযোগিতা করেছিল। তাহলে সোশ্যাল ব্যাপারটা এসে গেল, সোশ্যাল কস্টটা জেনে গেলাম। তারপরে একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মধ্যে যেমনি যেহেতু পপুলেশন বেড়ে গেছিল, খাদ্য কমে গেছিল, একটা বাজে অবস্থা ছিল, ইনফ্লেশন বেড়ে গেছিল, জিনিসের দাম খুব হু করে বাড়ছিল। এই বাড়াতে ওখানকার রাইট হয়ে গেছিল। তারপরে যখন হওয়ার পর তারপর যে এটা তারপর ওদের ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না, তাতে কি হলো কি ফলনটা হলো না, তো ফসলটা কমে গেল, যাতে আরো ব্যাপারটা খুব বাজারের দাম অনেক হাই হয়ে গেল। তাহলে বাজারের দাম অনেক হাই হয়ে গেল, এবং তারপরে এই ইন্টেলেকচুয়াল যে কস্টটা আছে, এই মধ্যবিত্ত যারা বুদ্ধিজীবীরা ছিলেন, তারা সন্ধ্যেবেলা ক্লাবের মধ্যে, সেলুনের মধ্যে গিয়ে এই ব্যাপারে লিবার্টি, ইকুয়ালিটি, ডেমোক্রেটিক ওয়ে, এইসব ব্যাপারে ওখানে আলোচনা হতো। লোকের মধ্যে আলোচনা দিয়ে এটা নিয়ে জানার পর তাদের একটা চিন্তা ভাবনাটা পাল্টালো। ওরা যখন বুঝতে পারলো কি সব মানুষ এক, এবং এটা হওয়ার পর তখন ওরা জানতে পারলো কি সব মানুষ এক, আর সব মানুষের বাঁচার অধিকার আছে। এই সব ব্যাপারগুলো যখন ওরা জানার পর ওদের ভেতরে একটা বিদ্রোহ, একটা বিপ্লবের একটা আগুন ভেতরে একটা মস্তিষ্কের মধ্যে চলছিল। তারপর এবার এই বিপ্লবটা স্টার্ট হয়। তো আমরা এখন পর্যন্ত এটা জেনে গেলাম। আজকে এটা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাহলে এটা ফার্স্ট পার্ট করে দিচ্ছি। এরপর বিপ্লবটা আমি পুরো জমিটা আপনাকে পুরো একেবারে ক্লিয়ার পিকচারটাকে, ফ্রান্সে কি চলছিল, সব তখনকার কি অবস্থা ছিল, কারা কারা কি ছিল, সেটা আমি বলে দিলাম। এবার এর পরের ভিডিওতে আমি পুরো বিপ্লবটা কিভাবে হয়েছিল, কোন দিন কি কি ঘটনা ঘটেছিল, এবং কিভাবে এটাকে এই বিপ্লবটা কত ধরনের যে ডিগবাজি খেলো। হ্যাঁ, এই বিপ্লবটা খুব একটা মজার জিনিস, মজার এই জন্য কি সবসময় কিছু না কিছু পরিবর্তন হচ্ছে, অনেক কিছু ঘটনা ঘটেছে। এই পুরো ঘটনাগুলো পুরো গল্পের মতো জানার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আর নেক্সট ভিডিওতে সেকেন্ড পার্টের মধ্যে আমরা এসে আবার ওই গল্পটা আবার শুরু করব। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা আপনারা টিপবেন, যাতে আমাদের প্রত্যেকটা সিলেবাসের মধ্যে যে ক্লাস 5 to 12 পর্যন্ত যা যা আছে, এগুলো সব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর আমরা খুব তাড়াতাড়ি এই জিনিসটা ফ্রিতে প্রত্যেকটা ছাত্রকে, যদি চায় ওরা নিয়ে এটা পড়তে পারে, গরিব থেকে গরিব যেই হোক, মোবাইল নিয়ে তারা এই পুরো সাবজেক্টটাকে ফ্রিতে খুব সুন্দরভাবে, আরো কিছু টিচার আছে যারা খুব ভালো টিচার, ওরা আমাদের জয়েন করছে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আর আশা করব আপনাদের সাহায্য আমরা পাবো। নমস্কার।